কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কুম্ভ মেলা পৌষ পার্বণ এবং আমাদের পৌষ মাসের লাস্টের দিন। কুম্ভ মেলা আমাদের 12 বছর পর এই বছর প্রয়াগরাজে মহাকুম্ভ মেলা হতে চলেছে। তো সেইটা নিয়েই আমরা বিস্তারিতভাবে আলোচনা করব। পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে কুম্ভ মেলা শুরু। 6 বছর পরপর হয় অর্ধ কুম্ভ মেলা, আর 12 বছর পরপর হয় কুম্ভ মেলা, যেটা প্রয়াগরাজে হয়ে থাকে। 3 বছর পরপর প্রয়াগরাজ, উজ্জয়িনী, নাসিক, হরিদ্বার এগুলোতে 3 বছর পরপর। আর প্রয়াগরাজ এবং হরিদ্বারে 6 বছর পরপর অর্ধ কুম্ভ মেলা হয়ে থাকে। আর এই বছর প্রয়াগরাজে 12 বছর পর হতে চলেছে কুম্ভ মেলা। তো আমাদের কুম্ভ মেলা কবে থেকে শুরু হচ্ছে? 13ই জানুয়ারি আর 26শে ফেব্রুয়ারি। তারপরে হয়েছিল 2001 সালে এবং তারপরে হয়েছিল 2013 সালে এবং 12 বছর পরে আবারও প্রয়াগরাজে হতে চলেছে মহাকুম্ভ মেলা এই 2025-এ। কুম্ভ মেলা শুরু হচ্ছে পৌষ মাসের সংক্রান্তি, যেটা আমাদের হচ্ছে 13ই জানুয়ারি থেকে শুরু হচ্ছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত। কুম্ভ মেলা 1.5 মাস পর্যন্ত চলবে। তো এটা কিন্তু মহাকুম্ভ মেলা এবং 12 বছর পর প্রয়াগরাজে হতে চলেছে। পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হবে। এটা হচ্ছে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত চলবে, শিবরাত্রি পর্যন্ত। মাঝখানে মহা স্নান রয়েছে, যেটা হচ্ছে কিন্তু এই কুম্ভ মেলাতে এই দিন স্নান করলে মহাপাপ থেকে মুক্ত পাওয়া যায়। কুম্ভ মেলা, কুম্ভ শব্দের অর্থ হচ্ছে কলস, তাই কুম্ভ মেলা দিব্য কলস। তো এইটা হচ্ছে আমাদের কুম্ভের অর্থ হচ্ছে কলস, কলস বা দিব্য কলস। এর মানে ভগবানের নির্দেশে দেবতা এবং অসুরদের মধ্যে যখন সমুদ্র মন্থন হয়েছিল, তখন কিন্তু অনেক দ্রব্য সেখানে উৎপন্ন হয়েছিল। সেখানে যে কলসটা পড়েছিল বা সেই কলস থেকে এবং সমুদ্র মন্থন হয়েছিল, যেটা সেই কলসের কিছু কিছু অংশ ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পড়েছিল। তো সেই ভারতের বিভিন্ন জায়গায়, যেমন আমাদের যে 4টি জায়গায় পড়েছিল, সেইটাই আমাদের ধন্বন্তরীর নিজে হস্ত সেই ধন্বন্তরী রূপে সেই অমৃতের কিছু কিছু অমৃত কিছু 4টে স্থানে ভারতবর্ষের পড়েছিল। সেই 4টি স্থানেই আমাদের কিন্তু কুম্ভ মেলা হয়ে থাকে। তো এই কুম্ভ মেলার সম্বন্ধে অল্প বিস্তর শেয়ার করব। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে চলে এসেছি। তো আপনারা কেমন আছেন? সকলেই ভালো আছেন তো? আমরাও ভগবানের আশীর্বাদে ভালো আছি। ভগবান নামে সকলকে স্বাগত। তো চলুন আমার সঙ্গে একটু লাস্ট অবধি কুম্ভ মেলা সম্বন্ধে জানার জন্য। কুম্ভ মেলা পবিত্র কলসের উৎসব, হলো পৃথিবীতে তীর্থযাত্রীদের বৃহত্তম শান্তিপূর্ণ সমাবেশ। যে সময়ে অংশগ্রহণকারীরা একটি পবিত্র নদীতে স্নান করে ডুব দেন। ভক্তরা বিশ্বাস করেন যে গঙ্গায় স্নান করলে সমস্ত পাপ থেকে মুক্তি পাওয়া যায়, তার জন্য মৃত্যুচক্র থেকেও মুক্তি দেয়। এটা বিশেষ করে পৌষ মাসের পূর্ণিমা তিথি থেকে শুরু হয়। আবার কোনো সময় এটা মকর সংক্রান্তি থেকেও এই কুম্ভ মেলাটাও শুরু হয়ে থাকে। কুম্ভ মেলাতে এই বিশেষ 4টি দিনে স্নান করলে প্রত্যেকটা পাপরাশি থেকে মুক্ত হওয়া যাবে। পূর্বে কৃত কোনো পাপ থাকলে সেই পাপ থেকে মুক্ত হওয়া যাবে। তো এই মকর রাস পূর্ণিমার দিনকে এই বিশেষ গঙ্গা, যমুনা, সরস্বতী একসঙ্গে মিলিত হয় এবং সেই রাশিতে সেই জলে যদি স্নান করা যায়, সমস্ত পাপ নির্মূলভাবে মুক্ত হয়। 6টি তিথিতে স্নান করার শুভ সময়। তবে মৌনী অমাবস্যা তিথিতে কিন্তু সমস্ত লোকের সমাগম খুব বেশি হয়। 2013 সালে কিন্তু 5 কোটি ভক্ত কিন্তু এই প্রয়াগরাজে স্নান করেছিলেন এবং মহাপুণ্য অর্জন করেছিলেন। সব থেকে বেশি মৌনী অমাবস্যার দিনকে প্রচুর লোকের সমাগম হয়। প্রয়াগরাজের প্রান্তে অবস্থিত কপিল মুনির আশ্রম প্রতি বছর মকর সংক্রান্তিতে অনুষ্ঠিত প্রচুর। এর মধ্যে আমি কিন্তু গঙ্গা দেবীর প্রণাম মন্ত্রটা এখানে আমি অ্যাড করে দিলাম। তো আপনারা প্রণাম মন্ত্রটা এখানে দেখে গঙ্গা স্নানের দিনকে আপনারা প্রণাম মন্ত্রটা বলবেন। সদ্য পাতক সংহতি, সদ্য দুঃখদা বিনাশিনী, সুখদা মুখ্যদা গঙ্গা গৈনব্য, পরমা গতি, অর্থাৎ যিনি তৎক্ষণাৎ পাপ হরণ করেন, দুঃখ বিনাশ করেন, সুখদাত্রী মুখ্যদাত্রী গঙ্গা। সেই দক্ষিণ প্রান্তে হুগলি নদী বঙ্গোপসাগরে পতিত হয়েছে। এই স্থানটি হিন্দুদের কাছে পবিত্র তীর্থ, তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিনে বহু লোক তীর্থস্থান এই ভ্রমণ করতে যান। তীর্থ যেমন ভ্রমণ করেন, তেমনি এখানে স্নান করতে যান, গঙ্গায় স্নান করেন এবং বহু তীর্থ স্নান গঙ্গায়
প্রচুর মানুষ পুণ্য অর্জন করেন এই গঙ্গা স্নান করে। তো আমাদের এই গঙ্গা স্নান হচ্ছে যেদিনকে আমাদের একাদশী তার আগের দিন কিংবা পরের দিন আমাদের একাদশী পড়ে। প্রতি বছর এই গঙ্গা স্নানের আগের পরের দিনকে একাদশী থাকে। তো পুত্রদা একাদশী থাকে আমাদের এই গঙ্গা স্নানের আগে পড়ে। তো আরও বিশেষ করে আমরা কিন্তু এটাকে মহান করে তুললাম, যেহেতু আমাদের মহাপ্রভু এই দিন সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সূর্য এক একটা সময়ে এক একটা রাশিতেই প্রবেশ করে। তো আমরা এটাকে সংক্রান্তি বলছি, মকর সংক্রান্তি, পৌষ মাসের সংক্রান্তি। সূর্য এই মকর সংক্রান্তির দিনে যে রাশিতে প্রবেশ করছে সেটাই হচ্ছে মকর, সেই জন্য আমরা মকর সংক্রান্তি বলছি বা পৌষ পার্বণ বলছি বা পৌষ সংক্রান্তি বলছি এই সময়টাকে। মা যশোদা শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য যে তপস্যা করেছিলেন সেটাও কিন্তু এই মকর সংক্রান্তির দিনে ভগবান শ্রীকৃষ্ণকে পুত্ররূপে পাওয়ার জন্য। এই মকর সংক্রান্তিতে স্নানের ডুব দিয়ে স্নান করা গঙ্গায় গিয়ে এর মাহাত্ম্য বিশাল। তো এটা কিন্তু আমরা প্রত্যেকটা মানুষই কিন্তু জানি, মকর সংক্রান্তির দিনকে গঙ্গায় গিয়ে ডুব দিয়ে স্নান করা বিশাল মাহাত্ম্য রয়েছে। তো আমরা কিন্তু কাছে পিঠে গঙ্গা থাকলে আমরা গঙ্গায় গিয়ে স্নান করব, গঙ্গা না থাকলে নদী পুকুর যেখানে থাকবে এবং না হলে বাড়িতে আমরা গঙ্গা গঙ্গা বলি আমরা স্নান করব। যদি আমরা দূরে যেতে পারি খুবই ভালো, গঙ্গায় গিয়ে এই মকর সংক্রান্তির দিন স্নান করলে কিন্তু খুবই পুণ্য অর্জন করা যায়। তো প্রতি বছর বহু মানুষ এই মকর সংক্রান্তির দিনে গঙ্গায় গিয়ে স্নান করেন। তো আমরা গঙ্গাসাগর মেলা বলছি, গঙ্গা ওই দিন সাগরে গিয়ে মিলিত হয়েছে, সেই জন্য আমরা এটাকে গঙ্গাসাগর বলছি, গঙ্গাসাগরের মেলা বলছি। আর গঙ্গাসাগরের মেলার মাহাত্ম্য প্রচুর, বিশাল মাহাত্ম্য রয়েছে। আর গঙ্গাসাগর মেলার ওই দিনকে আমাদের মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন। আমি আগেও সংস্কৃতি ঐতিহ্যের অন্যতম গুরুত্বপূর্ণ উৎসব পৌষ পার্বণ বা মকর সংক্রান্তি, যা পৌষ মাসের শেষ দিন পালন করা হয়। হিন্দু ধর্মে এই উৎসবকে ঘিরে শোনা যায় নানান লোককথা। বেশিরভাগ বছর মকর সংক্রান্তির দিন অপরিবর্তিতভাবে সাধারণত এটা এবং ভক্তরা করবেন, তার জন্য এখান থেকে জমজমাট মেলা প্রাঙ্গণ, দেশ বিদেশের বহু লোক এখানে আসবেন ভক্তরা এখানে গঙ্গাসাগরের মেলায় স্নান করতে এবং এই মেলা দর্শন করতে। কথাই আছে সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার। হিন্দু ধর্মাবলীদের কাছে অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ এই তীর্থস্থান দক্ষিণ 24 পরগনা কপিলমুনির আশ্রম প্রাঙ্গণে এত মানুষের সমাগম। কথিত আছে পুরাণ অনুসারে অযোধ্যায় ইক্ষ্বাকু বংশের রাজা সাগরের অশ্বমে যজ্ঞের ঘোড়া চুরি করেছিলেন। দেবরাজ ইন্দ্র গঙ্গাসাগরে কপিলমুনির আশ্রমে কাছে সেইগুলিকে তিনি লুকিয়ে রাখেন। সেই ঘোড়া খুঁজতে এসে কপিলমুনি রোষের মুখে পড়েন। সাগর রাজার 60,000 পুত্র প্রচণ্ড তেজে তাদের ভ্রম করে দেন কপিলমুনি। এরপর সাগর রাজার নাতি স্বর্গ থেকে গঙ্গাকে মর্তে নিয়ে আসেন। সেই পুণ্য জলের স্পর্শে প্রাণ ফিরে পান গঙ্গাসাগর রাজার 60,000 পুত্র। কথিত আছে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরের স্বর্গ থেকে মর্তে নামেন গঙ্গা। স্বর্গের নদী গঙ্গার তীব্র গতিতে ঝাঁপিয়ে পড়লেন, পৃথিবী ভেসে যাবে এই আশঙ্কা করে মহাদেবের কাছে প্রার্থনা করেছে পবিত্র তীর্থ। তাই প্রতি বছর মকর সংক্রান্তির দিনে এখানে বহু লোক তীর্থ স্নান করতে আসেন। তবে বিহার উত্তরপ্রদেশ থেকে আগত অবাঙালি প্রচুর পুণ্যার্থীদের ভিড় হয় সর্বাধিক বেশি। ধর্মীয় বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং অনন্ত পুণ্য লাভ হয়। এছাড়া প্রতি বছর মকর সংক্রান্তিতে এখানে স্নান করলে সংক্রান্তির দিনে গঙ্গাসাগরের মুখের আবাস হিসাবে বর্ণনা করা হয়। গঙ্গাসাগরে তীর্থযাত্রা স্নানের বিশেষ তাৎপর্য রয়েছে। মকর সংক্রান্তি উপলক্ষে লক্ষাধিক ভক্ত প্রতি বছর এখানে পৌঁছান এবং মুখ্য কামনা করেন। সাগর সংগ্রামে পবিত্র স্নান করেন। মকর সংক্রান্তিতে গঙ্গা যমুনার তীরে বিশ্বাস অনুসারে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করলে সমস্ত পাপ নাশ হয় এবং পুণ্য লাভ হয়। প্রতি বছর মকর সংক্রান্তিতে স্নান করলে মুখ্য লাভ হয়। স্নানের পর সূর্য দেবতাকে নৈবেদ্য দেওয়া হয় এবং সমুদ্রে নারকল দিয়ে পুজো করা হয়। এটি বিশ্বাস আছে এটা করলে, স্নান করলে সমস্ত সুখ হয় এবং সমৃদ্ধ আসে এবং সমস্ত ইচ্ছা পূরণ করা হয়। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে। গঙ্গাসাগরে স্নানের পৌরাণিক তাৎপর্য রয়েছে। কিংবদন্তি অনুসারে মা গঙ্গা যখন ভগবান শিবের চুল থেকে পৃথিবীতে পৌঁছেছিলেন তখন ভগীরথীকে অনুসরণ করেছিলেন। কপিলমুনি আশ্রমে গিয়ে সমুদ্রে যোগ দিয়েছিলেন। সেই দিনটি ছিল মকর সংক্রান্তির দিন। রাজা সাগরের 60,000 অভিশপ্ত পুত্ররা মা গঙ্গায় পবিত্র জল দ্বারা রক্ষা পেয়েছিলেন। এই ঘটনার স্মরণে তীর্থ গঙ্গাসাগরের নাম প্রসিদ্ধ লাভ করা হয়। এখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে উপলক্ষে মা গঙ্গা এবং
গঙ্গাসাগরের এখানে প্রচুর মেলার আয়োজন করা হয় মা গঙ্গায়। ভারতের সমস্ত তীর্থস্থানগুলিকে মধ্যে আমরা গঙ্গাসাগরকে মহাতীর্থ হিসাবে বিবেচনা করি। সাধারণতভাবে বলা হয় সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার করলেই আমাদের কিন্তু সমস্ত পুণ্য লাভ হয়ে যায় এবং বিশ্বাস অনুসারে ভক্ত জপ, তীর্থযাত্রীরা ধর্মীয় কাজ ইত্যাদি পুণ্য এখানে ফল পান। তিনি একবার মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে তীর্থ করে যে অর্জন করতে পারবেন, গঙ্গাসাগরে যাওয়ার সবার পক্ষে সম্ভব। 10 কোটি লোকেরও বেশি সমাগম হয়। মৌনী অমাবস্যাতে প্রচুর লোক, 7 কোটি লোক স্নান করেছিল। 10 কোটি লোকের মধ্যে 7 কোটি লোক স্নান করেছিল আর 3 কোটি লোক এমনি গেছিল। পুরো 10 কোটি লোকের সমাগম হয়েছিল মৌনী অমাবস্যা দিনকে প্রয়াগরাজে। অবশেষে ধন্বন্তরী এবং স্বর্গীয় চিকিৎসা অমরত্বের স্বর্গীয় অমৃত সম্বন্ধে একটি পাত্র নিয়ে আবির্ভূত হন। এর অধিকারের জন্য দেবতা অসুরদের মধ্যে যুদ্ধ হয়। অসুররা ধন্বন্তরীর কাছ থেকে অমৃত নিয়ে পালিয়ে যায়। দেবতারা বিষ্ণুর কাছে আবেদন করেছিলেন, যিনি মোহিনী রূপ ধারণ করেছিলেন, একটি সুন্দর মোহিনীর মেয়ে। তিনি অসুরদেরকে তার শর্তে বর্ষত স্বীকার করতে এবং মর্তমুগ্ধ করেছিলেন। তিনি দেবতা এবং অসুরদের দুটি পৃথক সারিতে বসিয়ে দেবতাদের মধ্যে অমৃত বিতরণ করেছিলেন, যারা তা পান করেছিলেন এবং সরভানু নামে এক অসুর দেবতার ছদ্মবেশে কিছু অমৃত পান করেন। তাদের উজ্জ্বলতার প্রকৃত কারণ সূর্য এবং চন্দ্রের মধ্যে সূর্য ও চন্দ্র এই ছদ্মবেশটি লক্ষ্য করেছিলেন। তারা মোহিনীকে জানায় যে তার চাকতি দিয়ে তার মধ্যে কেটে ফেলেছে এবং সুদর্শনা চক্র। সেই দিন তার মাথা থেকে রাহু ও দেহ কেতুকে বলা হয়, মাতাকে রাহু, দেহকে কেতু বলা হয়। গ্রহণের পিছনে হিন্দু মিত্র যখন সমস্ত দেবতাদের সেবা করা হয়, তখন বিষ্ণু তার আসল রূপ ধারণ করেন। গরুরের উপর চড়ে নিজের আবাসে চলে যান। তারা প্রতারিত হয়েছে বুঝতে পেরে অসুররা দেবতাদের সাথে যুদ্ধে লিপ্ত হয়েছিলেন। তারা তাদের অমৃত খাওয়ার দ্বারা শক্তিশালী হয়েছিল। ইন্দ্র বালির সাথে যুদ্ধ করেছিলেন এবং কেউ তারকাদের সাথে যুদ্ধ করেছিলেন। বরুণ হেতির সাথে যুদ্ধ করেছিলেন যম। কুম্ভমেলার উৎপত্তি কী করে হয়েছিল? মধ্যযুগে হিন্দু ধর্মতন্ত্র এবং কিংবদন্তিকে প্রসারিত করতে যে অসুররা যখন দেবতাদের কাছ থেকে অমৃত নিয়ে যাচ্ছিল, তখন অমৃতের কিছু ফোঁটা পৃথিবীর 4টি বিভিন্ন অংশে পড়েছিল, যেমন হরিদ্বার, প্রয়াগরাজ এবং তিবং মানে নাসিক এবং উজ্জয়িনী। কিংবদন্তি অনুসারে এই স্থানগুলো একটি নির্দিষ্ট রহস্যময় শক্তি আধ্যাত্মিক মূল্য অর্জন করেছিলেন। এর কারণ 12 বছরে এই 4টি স্থানে একটি কুম্ভমেলা উদযাপিত হয়। মানুষ বিশ্বাস করে যে কুম্ভমেলার সময় থেকে স্নান করলে মোক্ষ লাভ করা যায়। যদিও বিভিন্ন পুরাণ সহ বেশ কয়েকটি প্রাচীন গ্রন্থে সমুদ্র মন্থন কিংবদন্তি উল্লেখ রয়েছে, তবে তাদের কোনোটাতে 4টি স্থানের ছিটানো উল্লেখ নেই, অমৃতের ছিটানো উল্লেখ নেই। এই গ্রন্থগুলিকে কুম্ভমেলার উল্লেখ নেই, তাই আরবি ভট্টাচার্যর এবং ডিপুদুরে কামা একাধিক পণ্ডিত বিশ্বাস করেন যে এই শাস্ত্রীয় কৃতিত্ব দেখানোর জন্য তুলনামূলকভাবে সম্প্রতি কুম্ভমেলার সমুদ্র মন্থনা কিংবদন্তি প্রয়োগ করেছিলেন। মহাকুম্ভে এবছর পুণ্যস্নানের অত্যন্ত শুভ দিনগুলো কবে হবে? রইল 6টি তারিখ 2025-এ। দেশের মূলত 4টি জায়গায় কুম্ভমেলা শাহী স্নান হরিদ্বার গঙ্গার ঘাটে, উজ্জয়িনীতে এবং শিপ্রা নদীর ঘাট, নাসিক গোদাবরী ঘাটে এবং প্রয়াগরাজের গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমে। 2025 সালে শুরু হতে চলেছে প্রয়াগরাজের সঙ্গমে। গোটা দেশের মানুষ ভিড় জমাবেন কুম্ভ মেলায়। প্রতি বছর 12 বছরে একবার হয় কুম্ভ মেলা। এবছর অর্থাৎ 2025 সালে মহাকুম্ভ আগামী 13ই জানুয়ারি থেকে শুরু হতে চলেছে, শেষ হবে 26শে ফেব্রুয়ারি। হিন্দু ধর্মের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রাচীন উৎসব কুম্ভ মেলা এবং উত্তরপ্রদেশ প্রয়াগরাজ গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর সঙ্গমস্থলে মহাকুম্ভ মেলার ইতিহাস অতি প্রাচীন। জেনে নেওয়া যাক মহাকুম্ভ মেলায় এবছর গঙ্গা স্নানের সবচেয়ে পুণ্যদিন কবে। মহাকুম্ভ সম্পর্কে আমরা জানব। মহাকুম্ভ 6টি মহাস্নানের দিন থাকছে। 6টি দিন হলো 13ই জানুয়ারি পৌষ পূর্ণিমা, 14ই জানুয়ারি মকর সংক্রান্তি, 29শে জানুয়ারি মৌনী অমাবস্যা এবং 3রা ফেব্রুয়ারি সন্ত পঞ্চমী বা সরস্বতী পুজো, 12ই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা, মহাশিবরাত্রি 26শে ফেব্রুয়ারি। তো এই কটা 6টি দিন হচ্ছে মহাস্নানের দিন থাকছে।
আমাদের 26শে ফেব্রুয়ারি অবধি থাকছে পুষ্প অভিষেক পর্যন্ত। পুষ্প অভিষেক আমাদের 13ই জানুয়ারি থেকে কুম্ভ মেলায় শুরু হচ্ছে। যেদিন পুষ্প অভিষেক সেই দিন থেকে আমাদের শুরু হচ্ছে। নমস্কার, ভগবান ধাম থেকে আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আজকে হচ্ছে কুম্ভ মেলা বা কুম্ভ স্নান আমাদের কবে পড়েছে এবং কোথায় কোথায় হবে এবং কুম্ভ মেলার কিছু মাহাত্ম্য। আপনারা আমার সঙ্গে লাস্ট অবধি থাকবেন ধৈর্য ধরে কষ্ট করে। তো কুম্ভ মেলা সম্বন্ধে আমি অল্প বিস্তর আপনাদের সঙ্গে শেয়ার করব। ভগবান ধামে সকলকে স্বাগত। কেমন আছেন সকলে? ভালো আছেন তো? এবার চলুন আমরা কুম্ভ মেলা সম্বন্ধে অল্প বিস্তর জানব। কোথায় কোথায় আমরা কুম্ভ মেলার শাহী স্নান হয়। দেশের মূলত 4টি জায়গায় কুম্ভ মেলার শাহী স্নান হয়ে থাকে। হরিদ্বার গঙ্গার ঘাটে, উজ্জয়িনীতে শিপ্রা নদীর ঘাট, আর নাসিকে গোদাবরী ঘাটে, প্রয়াগরাজের গঙ্গা যমুনা সরস্বতী নদীর সঙ্গম স্থলে। এবং কুম্ভমেলা মহাকুম্ভের তারিখ নির্ধারিত হয় কিভাবে সেটাও জানি। রাশিচক্র অনুসারে বৃহস্পতি, সূর্য ও চাঁদের অবস্থানের উপর নির্ভর করে তারিখ নির্ণয় করা হয়। বিশ্বাস করা হয় এই সময়গুলিতে মহাজাগতিক শক্তির দ্বারা নদীগুলো প্রভাবিত হয়। মহাকুম্ভ মেলা স্নান করলে পাপ থেকে মুক্ত হয় বলে সকলেই আমরা জানি। 1 যুগ পর আবার ফের কুম্ভ মেলা। কোথায় হবে এই মেলা? ইতিহাসই বাকি। আমাদের 1 যুগ কবে হয়েছিল এই কুম্ভ মেলা? হাজার হাজার ভক্তের সমাগম, চারিদিকে সন্ন্যাসী, নাগা সন্ন্যাসীদের ভিড়। তাদের মাঝে রয়েছেন সাধারণ পুণ্যার্থী। পুলিশে এবং 6 লাখ এলাকা ঠিকই দৌড়েছেন। মহাকুম্ভ মেলার কথা বলা হচ্ছে। 12 বছর পর আয়োজন হলো এই কুম্ভ মেলা। প্রতি 6 বছর অন্তর হরিদ্বার প্রয়াগরাজে হয় এবং অর্ধ কুম্ভ মেলা। শেষবার মহাকুম্ভ মেলা 2013 সালে। সেই হিসাবে আগামী বছর অর্থাৎ 2025-এ আমাদের এই কুম্ভ মেলা আবার অনুষ্ঠিত হলো। তো আমরা কুম্ভ মেলা সম্বন্ধে অল্প বিস্তর ইতিহাস জানব। মৌর্য ও গুপ্ত বংশের সময়কাল থেকে এই মেলা শুরু মনে করা হয়। ইতিহাসের পাতা মিলিয়ে দেখলে গুপ্ত বংশের পতনের পর এবং শুরু হর্ষবর্ধনের রাজত্বকালে। সেই মতন ধরে এগুলি রাজা হর্ষবর্ধনের সময় ভারতে আসা হিউয়েন সানের লেখা মহাকুম্ভের উল্লেখ পাওয়া যায়। খুব একটা ভুল নয়। মুঘল সাম্রাজ্যে কুম্ভ মেলা হয়েছিল ভারতবর্ষে মুঘল আমলের সময়। মনে করা হয় সম্রাট আকবরের সময়কালকে হিন্দুদের তীর্থের উপর কর তুলে নেওয়া হয় সহ আকবরের একাধিক সিদ্ধান্ত কুম্ভ মেলাকে লালিত করে। কুম্ভ মেলার 4টি স্থানে ঘাট নির্মাণ করে দেওয়া হয় আকবরের আমলে। সেই সময় কুম্ভ মেলার অন্য মাত্রা পায়। আর ব্রিটিশদের সময় মহাকুম্ভ মেলা ক্ষমতা দখলের পর কুম্ভ মেলার ক্ষেত্রে মোগলদের পথই অনুসরণ করে ইংরেজরা। বরং 200 বছর শাসনকালে কুম্ভ মেলার মান উন্নত হয়েছে। আজকের বিশেষ ট্রেন বাসের আয়োজন থেকে নিরাপত্তার পিছনেও রয়েছে ইংরেজদের চিন্তায়। প্রয়াগরাজ, উজ্জয়িনী এবং হরিদ্বারের রেল যোগাযোগ থেকে নাগা সাধুদের স্নান মিছিলের নিঘণ্ট সবই ব্রিটিশদের তৈরি। তবে মিলিয়ে ইংরেজ আমলের বাইরে বারে কুম্ভ মেলা স্বাধীনতার পরবর্তী কুম্ভ মেলা। দেশ স্বাধীনের পর থেকেই কুম্ভ মেলার আয়োজন কোনো খামতি রাখেনি ভারত সরকার। জাতীয় ঐক্য এবং প্রতীক হয়ে ওঠে। জাতীয় ঐক্য তুলে ধরার জায়গায় কুম্ভ মেলা। একটি মেলাকে কেন্দ্র করে এত লোকের বিশ্বাস অংশগ্রহণ করেন। প্রত্যেকটা মানুষ গিয়ে অংশগ্রহণ করেন এবং সুন্দরভাবে মেলা প্রাঙ্গণে অনুষ্ঠিত সাজসজ্জা সমস্ত কিছু আয়োজন অংশগ্রহণ করেন। 2017 সালে ইউনেস্কো এই মেলাকে ওয়ার্ল্ড হেরিটেজের তমকা দেয়। আজ মহাকুম্ভ এক আলাদা মাত্রা পেয়েছে। কুম্ভ মেলা কোন কোন স্থানে হয় এবং কেন হয় সেটা জানি। হিন্দু পুরাণ অনুসারে দেবতা ও অসুরদের যুদ্ধের সময় প্রয়াগরাজ গঙ্গা ও যমুনা সরস্বতী নদীর সঙ্গমস্থলে হরিদ্বার এবং গঙ্গার নাসিকের গোদাবরী নদী, উজ্জয়িনী শিপ্রা নদীতে 12 ফোঁটা অমৃত পড়ে। ফলে নদীগুলো পবিত্র হয়ে ওঠে বলে বিশ্বাস করা হয়। সেই নদীতে স্নান করলে পুণ্য লাভ করা যায় বলে ধারণা। দক্ষিণের সাধু আদি শঙ্করাচার্য এই মেলা শুরু করেন বলে ধারণা। তারপর থেকে 12 বছর অন্তর এই 4টি স্থানে মহাকুম্ভ মেলা হয়। রাজা হর্ষবর্ধনের রাজত্বকাল সময়ে আসা চীনা বৌদ্ধ পরিব্রাজক হিউয়েন সানের লেখা এই মহাকুম্ভ মেলা প্রথম লিখিত প্রমাণ করা যায়। তবে ঠিক করব আমরা কুম্ভ মেলার তারিখ। রাশিচক্র অনুসারে বৃহস্পতি, সূর্য, চাঁদের অবস্থানের উপর নির্ণয় করে। ঠিকই
বিশ্বাস করা হয় এই সময়গুলোতে মহাজাগতিক শক্তির দ্বারা নদীগুলো প্রভাবিত হয়। মহাকুম্ভ মেলায় স্নান করলে পাপ থেকে মুক্তি হয় বলে জানা যায়, হিন্দুরা জানেন। এই বছর আমাদের কুম্ভ মেলা 2025 সালেই তো আমাদের হবে প্রয়াগরাজে 13ই জানুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি। 1 মাসেরও বেশি, 1.5 মাস ধরে চলে এই কুম্ভ মেলা। বৃদ্ধ, তরুণ, নাস্তিক, ধার্মিক, সাংসারিক এবং সন্ন্যাসী সকলে মিলিয়ে দেয় এই গঙ্গা। এইভাবেই মিশেছে গঙ্গা, যমুনা ও সরস্বতীর মহাকুম্ভে। গঙ্গার জল যেমন অমৃতধারা, যা বইতে থাকে। হিন্দুদের এলাহাবাদ প্রয়াগ হিন্দুদের সবচেয়ে গুরুত্বপূর্ণ তীর্থস্থান বলে মনে করা হয়। ঐতিহ্যভাবে নদীর সঙ্গমগুলিকে শুভ স্থান হিসাবে বিবেচনাও করা হয়। তবে সঙ্গমে তাৎপর্য সবচেয়ে পবিত্র, কারণ এখানে পবিত্র গঙ্গা, যমুনা, পৌরাণিক সরস্বতী মিলিত হয়েছে। হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা এবং উৎসব হলো কুম্ভ মেলা। হিন্দু ধর্মের একটি গুরুত্বপূর্ণ তীর্থযাত্রা উৎসব। 2020 সালে এবং 4 ফেব্রুয়ারি কুম্ভ মেলার ইতিহাস সবথেকে গুরুত্বপূর্ণ শান্তিময় সমাগম হয়েছিল। এটি প্রায় 12 বছর পর বৃহস্পতির একটি পূর্ণ প্রদক্ষিণ সময় অনুষ্ঠিত হয়। এই 4 মেলা 4টি নদী তীরবর্তী পালিত হবে। প্রয়াগরাজ গঙ্গা, যমুনা, সরস্বতী নদীর মিলনস্থল, হরিদ্বার, গঙ্গা, নাসিক, গোদাবরী, উজ্জয়িনী, শিপ্রা। তবে 2022 খ্রিস্টাব্দ থেকে 5ম স্থানে এই মেলা পুনরায় আরম্ভ করা হয়েছে। আর সেই কুম্ভ মেলাটি হলো বাঁশবেড়িয়া ত্রিবেণী সঙ্গম কুম্ভ মেলা। 700 বছর বন্ধ থাকার পর পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বাঁশবেড়িয়ার কাছে হুগলি, সরস্বতী, যমুনা নদীর ত্রিবেণী সঙ্গমে এই মেলা পুনরুদ্ধার করা হয়। প্রয়াগরাজ, হরিদ্বার, নাসিক ও উজ্জয়িনী কুম্ভ মেলার অন্তর্গত তালিকায় বাঁশবেড়িয়া কুম্ভ মেলা এখানে স্থান পায়নি। উৎসবের মূল আচার হলো গঙ্গায় ডুব দেওয়া, যা পাপ মোচনের উপায় বলে মনে করা হয়। এছাড়া মেলায় বিভিন্ন মেলা এবং শিক্ষা কার্যক্রম, সাধুদের ধর্মীয় বক্তৃতা, সন্ন্যাসীদের সমাগম, বিনোদনের ব্যবস্থা থাকে। ভক্তরা বিশ্বাস করেন এই নদীগুলোতে স্নান করলে অতীতের ভুলের জন্য প্রায়শ্চিত্ত হয়, এই পাপ থেকে মুক্তিও পাওয়া যায়। কুম্ভ মেলার প্রচলন ঐতিহাসিকভাবে শতাব্দীর হিন্দু দার্শনিক এবং সাধুশ্রী আচার্য শঙ্করাচার্য যুক্ত। তিনি ভারত জুড়ে বিভিন্ন মঠ ও ধর্মীয় সমাবেশের দার্শনিক আলোচনার বিতর্ক চালু করার প্রচেষ্টা করেছিলেন। তবে 19 শতকের আগেই কুম্ভ মেলা নামে এই বিশাল তীর্থ যাত্রার কোনো ঐতিহাসিক সাহিত্য নেই, প্রমাণ নেই। তবে প্রাচীন পাণ্ডুলিপি, শিলালিপিতেও বার্ষিক মাঘ মেলায় উল্লেখ পাওয়া যায়, যেখানে প্রতি 12 বছর বৃহৎ সমাবেশ হতে একটি পবিত্র নদী কুম্ভে স্নান ছিল এর মূল আচার। গবেষক কামা ম্যাকলিনের মতে উপনিষদের যুগে সমাজ রাজনৈতিক পরিবর্তন এবং প্রতিক্রিয়া হিসেবে প্রাচীন নাম মেলাকে আধুনিক যুক্ত কুম্ভ মেলা হিসেবে পুনরায় ব্র্যান্ডিং করেন। বিশেষ করে 1857 সালে বিদ্রোহের পর এই উৎসবটি প্রায় 12 বছর পর আবার পালিত হচ্ছে। হিন্দু চন্দ্রপঞ্জিকা এবং বৃহস্পতি, সূর্য, চন্দ্রের জ্যোতিষীর অবস্থান উপর নির্ভর করে প্রয়াগ হরিদ্বারের মেলায় মধ্যে সময়ের পার্থক্য প্রায় 6 বছর, যেখানে মহাবৃহৎ অর্ধেক কুম্ভ মেলায় অনুষ্ঠিত। বিশেষ করে উজ্জয়িনী, নাসিকের কুম্ভ মেলায় সঠিক বছর নিয়ে 20 শতকের বিতর্ক হয়েছে। নাসিক, উজ্জয়িনীতে মেলা 1 বছরে একবার ব্যবধান অনুষ্ঠিত হয়। সাধারণত প্রয়াগরাজ কুম্ভ মেলায় 3 বছর পর। ভারতের বিভিন্ন অঞ্চলে ছোট আকারের তীর্থযাত্রা স্নান উৎসবগুলিকে মাঘ মেলা, মকর মেলা অনুরূপ নামে ডাকা হয়। তামিলনাড়ুতে প্রতি বছর 12 বছর পর অনুষ্ঠিত মাঘ মেলাকে তামিল কুম্ভ মেলাও বলা হয়, যেখানে লক্ষ লক্ষ দক্ষিণ ভারতীয় হিন্দু অংশ নেন। এবং কুরুক্ষেত্র, সৈন্যপত, নেপালের এই ধরনের স্নান ও মেলাগুলিকে কুম্ভ মেলাও বলা হয়। কুম্ভ মেলার 3টি প্রধান তারিখে সবচেয়ে বেশি সংখ্যক তীর্থযাত্রী অংশগ্রহণ করেন, যদিও পুরো উৎসবটি এই তারিখগুলোর আশেপাশে 1 থেকে 3 মাস ধরেই চলে। প্রতিটি মেলায় লক্ষ লক্ষ ভক্ত অংশ নেন, যার মধ্যে প্রয়াগ কুম্ভ মেলায় সবচেয়ে বড় সমাবেত হয় এবং দ্বিতীয় বৃহত্তম সমাবেশ হয় হরিদ্বারে। 2019 সালে কুম্ভ মেলায় 200 মিলিয়ন টনেরও বেশি হিন্দু একত্রিত হয়েছিল, যার মধ্যে সবচেয়ে ব্যস্ত দিনে প্রায় 5 কোটি মানুষ অংশগ্রহণ করেছিলেন। এটি বিশ্বের বৃহত্তম শান্তিপূর্ণ জনসমাবেশ, একটি বিশ্বের সবচেয়ে বড় ধর্মীয় তীর্থযাত্রী সমাবেশ হিসেবে বিবেচিত। এই মেলাটি মানবতার অমূল্য সংস্কৃত ঐতিহাসিক প্রতিনিধিত্ব তালিকা থেকে অন্তর্ভুক্ত হয়েছে। মেলায় বিভিন্ন দিনে
তীর্থযাত্রীরা অংশ নেয়, তবে অমাবস্যার দিনে সবচেয়ে বেশি ভক্ত একত্রী হন। কুম্ভ মেলায় কর্তৃপক্ষ জানিয়েছে একদিনেই সর্বোচ্চ উপস্থিত ছিল 2013 সালের 10ই ফেব্রুয়ারি প্রায় 3 কোটি মানুষ, আর 2019 সালে 4 ফেব্রুয়ারি প্রায় 5 কোটি মানুষ। 2025 সালে কুম্ভ মেলায় 2025 সালে স্নানের প্রধান তারিখগুলো হলো পৌষ পূর্ণিমা 13ই জানুয়ারি 2025, মৌন অমাবস্যা 29শে জানুয়ারি 2025, বসন্ত পঞ্চমী 3রা ফেব্রুয়ারি 2025, অচলা সপ্তমী 4 ফেব্রুয়ারি। প্রয়াগরাজের এলাহাবাদে মহাকুম্ভ মেলায় লক্ষ লক্ষ ভিড় সমাগত হয়। প্রয়াগরাজের শঙ্কর বিমান মণ্ডপটি হলো একটি 130 ফুট লম্বা মন্দির, যা জটিল খোদাই সহ দক্ষিণ ভারতে স্থাপিত শৈলতে নির্মিত। এই বহুতল মন্দিরটি ভগবান শিবকে উৎসর্গিত করেন এবং অন্যান্য দেবতার পাশাপাশি কামাখ্যা দেবী, তিরুপতি বালাজি, 108টি শিবলিঙ্গ দ্বারা বেষ্টিত সহস্র যোগলিঙ্গের একাধিক মূর্তি রয়েছে। প্রয়াগরাজ এলাহাবাদের কুম্ভ মেলা পৌষ পূর্ণিমাকে দিনে শুরু হয় এবং মহাশিবরাত্রির দিনে শেষ হয়। এটি প্রয়াগ ও ত্রিবেণী সঞ্জম, তাই ঐতিহাসিক এলাকাতেই হবে প্রয়াগরাজ মহাকুম্ভ 2025। এবার আবার একবার বলে দিচ্ছি কবে কবে মহাস্নানের যোগ রয়েছে। কুম্ভ স্নান মহাস্নানের যোগ, সেটা হচ্ছে আমাদের প্রথম দিন হচ্ছে পূর্ণিমা, যেটা পৌষ মাসের পূর্ণিমা তিথিতে আমাদের 13 তারিখে মহাযোগ রয়েছে। এটা কিন্তু পৌষ সংক্রান্তির দিনকেও অনেকে স্নান করেন, তো সেই হিসাবে 13 তারিখ 14 তারিখ দুদিনই মহাস্নানের যোগ রয়েছে। তবে 13 তারিখে মহাস্নানের যোগটা খুবই ভালো এবং শুভ বলে মনে করা হয়। জানুয়ারি মাসের 13 তারিখ কিন্তু। আর দ্বিতীয় স্নান হচ্ছে মৌনী অমাবস্যা 29শে জানুয়ারি, এটা হচ্ছে মৌনী অমাবস্যা। তৃতীয় স্নান হচ্ছে 23রা ফেব্রুয়ারি, এটা হচ্ছে বসন্ত পঞ্চমী, যেদিন আমাদের সরস্বতী পুজো। চতুর্থ স্নান হচ্ছে মাঘী পূর্ণিমার দিনকে 23রা ফেব্রুয়ারি, বসন্ত পঞ্চমী, সরস্বতী পুজো, যেটা চতুর্থ স্নান হচ্ছে মাঘী পূর্ণিমা 12ই ফেব্রুয়ারি। আর পঞ্চম স্নান যেটা শুভ স্নান, স্নান করার সময় শুভ দিন হচ্ছে যেটা পঞ্চম দিন হচ্ছে 26শে ফেব্রুয়ারি, শিবরাত্রির দিন। বিশেষ করে আমরা কিন্তু এটাকে মহান করে তুললাম, যেহেতু আমাদের মহাপ্রভু এই দিন সন্ন্যাস গ্রহণ করেছিলেন। সূর্য এক একটা সময়ে এক একটা রাশিতেই প্রবেশ করে, তো আমরা এটাকে সংক্রান্তি বলছি, মকর সংক্রান্তি। মকর সংক্রান্তিতে এখানে স্নান করলে মোক্ষদা লাভ হয়। প্রচলিত বিশ্বাস, গঙ্গাসাগরে স্নানের পর সূর্যদেবকে নৈবেদ্য দেওয়া হয়। এই সংক্রান্তির দিনে গঙ্গাসাগরের মুখের আবাস হিসাবে বর্ণনা করা হয়। গঙ্গাসাগরে এলো মকর সংক্রান্তির দিন রাজা সাগরের 60,000 অভিশপ্ত পুত্ররা মা গঙ্গায় পবিত্র জল দ্বারা রক্ষা পেয়েছিলেন। এই ঘটনার স্মরণে তীর্থ গঙ্গাসাগরের নাম প্রসিদ্ধ লাভ করা হয়। এখানে প্রতি বছর মকর সংক্রান্তিতে উপলক্ষে মা গঙ্গা এবং গঙ্গাসাগর তীর্থস্থানগুলিকে মধ্যে আমরা গঙ্গাসাগরকে মহাতীর্থ হিসাবে বিবেচনা করি। সাধারণতভাবে বলা হয় সর্বতীর্থ বারবার, গঙ্গাসাগর একবার করলেই আমাদের কিন্তু সমস্ত পুণ্য লাভ হয়ে যায় এবং বিশ্বাস অনুসারে ভক্ত, জপ, তীর্থযাত্রীরা ধর্মীয় কাজ ইত্যাদি পুণ্য এখানে ফল পান। তিনি একবার মকর সংক্রান্তিতে গঙ্গাসাগরে তীর্থ করে যে অর্জন করতে পারবেন, গঙ্গাসাগরে যাওয়ার সবার পক্ষে। কিংবদন্তি অনুসারে কপিল মুনি গঙ্গাসাগরের কাছে একটি আশ্রম তৈরি করে তপস্যা করেন এবং কপিল মুনিকে ভগবান বিষ্ণুর সঙ্গে মনে করা হয়। কপিল মুনির সময়ে রাজা সাগর আশ্রমের যজ্ঞ করেছিলেন। ইন্দ্রদেব একটি ঘোড়া চুরি করে কপিল মুনির আশ্রমে বেঁধে রাখেন। আশ্রমের যজ্ঞের ঘোড়া চুরি হয়ে গেলে রাজা তার 60,000 পুত্রকে তার সন্ধানে পাঠান। তারা সকলেই অনুসন্ধান করলে কপিল মুনির আশ্রমের। এটাও একটা কাহিনী ছিল, আমি আগেও বলেছি। রাজা সাগরে তার ছেলেদের জন্য ঋষির কাছে ক্ষমা চেয়েছিলেন। কপিল মুনি সমস্ত পুত্রের মুক্তির পথ এবং গঙ্গাকে স্বর্গ থেকে পৃথিবীতে নিয়ে এসেছিলেন। এই সময় এই মকর সংক্রান্তিকে আমরা উত্তরায়ণও বলে থাকি। এই মকর সংক্রান্তিতে আমরা উত্তরায়ণ শুরু হয়, মকর সংক্রান্তি থেকে উত্তরায়ণ শুরু হয়, যেহেতু ক্রমাগত উত্তরায়ণের দিকে ক্রমাগত এগিয়ে যায় এবং এই মকর সংক্রান্তি থেকেই আমাদের উত্তরায়ণ শুরু হয়।
মকর সংক্রান্তির দিন মকর সংক্রান্তি থেকে যে যুদ্ধ শুরু হয়েছিল দেবতা এবং পশুদের মধ্যে, সেটা কিন্তু ওই দিনকেই সমাপ্ত হয়েছিল। এবং মা যশোদা পুত্র রূপে পাওয়ার জন্য ভগবান শ্রীকৃষ্ণকে যে তপস্যা করেছিলেন, সেটা হচ্ছে এই মকর সংক্রান্তির দিনকে। মহাপ্রভু সন্ন্যাস গ্রহণ করেছিলেন এবং বাড়ি ছেড়ে গিয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনকে। বিষ্ণুদেব প্রয়াত হয়েছিলেন এই মকর সংক্রান্তির দিনে, পৌষ পার্বণের দিনে। তো পঞ্চ পাণ্ডবের কাছে দশম দিনে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনের আঘাতে তিনি ক্ষত হয়েছিলেন। 58 দিন তিনি সরসজ্জায় ছিলেন। উনি দক্ষিণায়নের সময় প্রয়াত হয়েছিলেন, কিন্তু উনি 58 দিন অপেক্ষা করেছিলেন, যেহেতু দক্ষিণায়নের দরজা বন্ধ ছিল। আর ওই সময় উত্তরায়ণ না হলে উনি যেতে পারছিলেন না, কিন্তু ওই সময় গেলে কিন্তু দক্ষিণ দুয়ারে গিয়ে আটকে থাকতেন এবং স্বর্গের দরজা ওই সময় বন্ধ থাকে। সেই জন্য উনি 58 দিন ওয়েট করেছিলেন। উনি চিন্তা করলেন, আমি এখানেই থাকি এবং আমি যদি যাই তাহলে আমি কিন্তু স্বর্গে পৌঁছাতে পারবো না, কারণ ওই সময় আমাদের দক্ষিণায়নের দরজা বন্ধ রয়েছে। সেই জন্য উত্তরায়ণের মৃত্যু, সেই জন্য তিনি স্বর্গে ফিরে গিয়েছিলেন। এবং অনেকের প্রশ্ন আসতে পারে, তিনি গোলকধামে কেন গেলেন না, তিনি স্বর্গে কেন গেলেন? পরম ভক্ত ছিলেন বিষ্ণুদেব এবং গোলক বৃন্দাবনে, সেই জন্য তিনি স্বর্গ থেকে এসেছিলেন বলে সেই জন্য তিনি স্বর্গে ফিরে যাননি। ভগবানের দর্শন করবেন বলে তিনি কিন্তু 58 দিন ওয়েট করেছিলেন। তিনি স্বর্গ থেকেই এসেছিলেন এবং ভগবানের অনেক প্রিয় ছিলেন এবং ওনার ইচ্ছা মৃত্যু ছিল। দক্ষিণায়নের সময় ছিল বলে দক্ষিণের দ্বার বন্ধ ছিল, এটা উত্তরায়ণে খোলে এবং উত্তরায়ণের জন্য অপেক্ষা করছিলেন যে কখন উত্তরায়ণ হবে, তখন তিনি স্বর্গে ফিরে যাবে। ইচ্ছা মৃত্যু বলে উনি স্বর্গে ফিরে গেছিলেন। তিনি স্বর্গ থেকে এসেছিলেন। অনেক দেবতারা এই ভগবানের লীলা অংশগ্রহণ করেন এই সময়। এই মকর সংক্রান্তির দিনে শুদ্ধ ব্রাহ্মণ এবং শুদ্ধ সংক্রান্তির দিনে দরিদ্রকে ভোজন করাতে হয়, দান করাতে হয় এবং সমস্ত মন্দিরে দান করতে হয়, সমস্ত মন্দিরে পুজো দিতে হয়। যতটা পারবেন মন্দিরে গিয়ে পুজো দিয়ে আসবেন, গরিব মানুষকে দান করবেন এবং তাদের যতটা পারবেন সেবা করবেন। এই মকর সংক্রান্তির দিনে দান ধ্যান করা খুবই ভালো। এবং তুলসী গাছে জল দেবেন, ভগবানকে চন্দন লাগিয়ে তুলসীপত্র অর্পণ করবেন, ভগবদ্গীতা পাঠ করবেন, এই গঙ্গা দেবীকে পুজো করবেন এই দিনকে, মকর সংক্রান্তির দিনে। আর এই গঙ্গা দেবী কিন্তু এ মর্তে আগমন করেছিলেন। অতি অবশ্যই ভগবদ্গীতা পাঠ করবেন এবং নিজেও শুনবেন, অপরকেও শোনাবেন এই মকর সংক্রান্তির দিনকে। গঙ্গা দেবীর লীলা রহস্য শ্রবণ করতে পারেন। এই গঙ্গা দেবীর যে মাহাত্ম্য আছে সেটা আপনারা শুনতে পারেন, পড়তে পারেন এবং সকলের সঙ্গে এটা আলোচনা করতে পারেন, ভগবানের সামনে পাঠ করতে পারেন। এই গঙ্গা দেবীর মাহাত্ম্য এই দিনকে অনেক বেশি। তো এই দিনকে আপনারা ভগবদ্গীতাও পাঠ করতে পারেন এবং ভগবানকে আরতি করতে পারেন, মাটির ঘিয়ের প্রদীপ দিতে পারেন। গঙ্গার সঙ্গে যে মাহাত্ম্য বই আছে সেটা পড়তে পারেন এবং অধিক হরি নাম জপ করবেন, তুলসীপত্র চন্দন লাগিয়ে ভগবানের শ্রীচরণে অর্পণ করবেন এবং ভগবানকে পঞ্চামৃত অভিষেক করতে পারেন। এই দিন কিন্তু মাহাত্ম্য প্রচুর। তো এই দিনকে আপনারা অনেক কিছু করতে পারেন, যেটা আপনারা একাদশীর দিন করেন এই দিন কিন্তু অনেক কিছুই করতে পারেন এবং অধিক হরিনাম জপ করবেন, ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের টাচে থাকবেন। এই দিনকে ভগবানকে ভোগ নিবেদন করবেন, পঞ্চব্যঞ্জন রান্না করে দেবেন। শ্রী চৈতন্য দেব সন্ন্যাস গ্রহণ করেছিলেন। ভগবানের সঙ্গে আমাদের অনেক কিছু এই দিন টাচে আছে। আমাদের ভগবানের সেবা করবেন ওই দিনকে। আর ওই দিনকে তো আমাদের পিঠেপুলি করতেই হয়। ভগবানকে তিলের নাড়ু করে দেবেন, তিলের পিঠে করে দেবেন। এই দিনকে যদি ভগবানকে তিলের জিনিস করে দেন খুবই শুভ বলে মনে করা হয়। চেষ্টা করবেন ভগবানের সঙ্গে থাকবেন, ভগবানের টাচে থাকবেন। তো গঙ্গার কিন্তু মাহাত্ম্য ওই দিনকে প্রচুর। আপনারা গঙ্গা স্নান অতি অবশ্যই করবেন। কাছে পিঠে যদি যাদের গঙ্গা আছে তারা কিন্তু এই ভুলটা করবেন না। ওই দিনকে যে ডুব দিয়ে গঙ্গা স্নান করলে ওই দিনকে সমস্ত পাপ ধুয়ে মুছে যায়। পবিত্র নদীতে গঙ্গা স্নান করবেন, আপনারা নদীতে গিয়ে করতে পারেন যদি কাছে পিঠে গঙ্গা না থাকে। কিন্তু ওই দিনকে আমাদের জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথিতে গঙ্গা দেবী মর্তে আগমন করেছিলেন। তো অনেকে এটা জানতে চান যে গঙ্গা দেবী কবে আগমন করেছিলেন। তাহলে আমরা এত গঙ্গার মাহাত্ম্য দেখছি, গঙ্গা স্নান করতে হবে, গঙ্গা পুজো দিতে হবে, ভগবানকে ডাকতে হবে। তাহলে গঙ্গা দেবী কবে এসেছিলেন মর্তে?
জ্যৈষ্ঠ মাসে গঙ্গা দেবী আমাদের মর্তে এসেছিলেন। সেটা হচ্ছে জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষের দশমী তিথি। আবারও বলে দিলাম, ওই দিনকে উনি মর্তে এসেছিলেন, কিন্তু আমাদের গঙ্গাসাগর মেলা বা কপিলমুনি আশ্রমে আমাদের এই গঙ্গা দেবী কবে এসেছিলেন? এই দিনকে, পৌষ পার্বণের দিনকে, সংক্রান্তির দিনকে 60,000 পুত্রকে উদ্ধার করতে আমাদের গঙ্গা দেবী কিন্তু ওই দিনকে কপিলমুনি আশ্রমে এসেছিলেন। দক্ষিণায়নের সময় 6 মাস আমাদের দক্ষিণ দুয়ার বন্ধ থাকে। আমাদের দক্ষিণ দুয়ার বন্ধ থাকে 6 মাস দক্ষিণায়নের সময়। উত্তরায়ণে আমাদের হচ্ছে 6 মাস আবার খুলে যায় আমাদের দক্ষিণ দুয়ারের স্বর্গদ্বার। দক্ষিণ দ্বার না, স্বর্গদ্বার। সেই কারণে ভীষ্মদেব অপেক্ষা করেছিলেন 58 দিন, যে উত্তরায়ণ শুরু হওয়ার জন্য উনি হচ্ছে তখন স্বর্গে প্রবেশ করবেন। সেই জন্য উনি 58 দিন ওয়েট করেছিলেন। তো আমাদের স্বর্গের আমরা কিন্তু ওটা ভগবানের ইয়েতে 24 ঘন্টা ধরবো। আমাদের যেমন 365 দিন, ভগবানের ইয়েতে 24 ঘন্টা, মানে 12 ঘন্টা রাত 12 ঘন্টা দিন, কিন্তু ওখানে ভগবানের স্বর্গে কিন্তু ওটা 12 ঘন্টা হচ্ছে উত্তরায়ণ, 12 ঘন্টা দক্ষিণায়ন। মানে দক্ষিণায়নের সময় আমাদের স্বর্গের দ্বার বন্ধ থাকে। দিনের 12 ঘন্টা উত্তরায়ণ শুরু হবে, তখন স্বর্গের দরজা খুলবে। আর দক্ষিণায়নে স্বর্গের দরজা ব্রাহ্ম মুহূর্ত শুরু হয়, তখন স্বর্গের দেবতারা কিন্তু স্নান করেন। তো আমাদের যেমন এখানে পৌষ পার্বণে আমরা এখানে মকর সংক্রান্তিতে গঙ্গা স্নানের উদযাপন করছি, সেখানে স্বর্গে কিন্তু উত্তরায়ণ শুরুতেই কিন্তু সমস্ত দেবতারা স্নান করেন দিনের শুরুতে। এবার বলে দিই গঙ্গা স্নানের শুভ মুহূর্ত। গঙ্গা স্নানের শুভ মুহূর্ত যেহেতু আমাদের এটা কিন্তু ফেব্রুয়ারি মাসের সারা দিন রয়েছে, সারা দিন আমাদের গঙ্গা স্নানের শুভ মুহূর্ত। তো আমরা কিন্তু এই সারা দিনই গঙ্গা স্নানই করতে পারবো। তো আমাদের শুভ মুহূর্তটা জেনে নিলাম গঙ্গা স্নানের, এটা কিন্তু সারা দিন আমরা করতে পারবো। গঙ্গা স্নানের শুভ মুহূর্ত, শুভ দিন। কোনো এক সময় আমি ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখানে আমি গঙ্গা স্নানের মাহাত্ম্য এবং পৌষ পার্বণ, আমরা কিন্তু কবে আমাদের দক্ষিণায়ন, উত্তরায়ণ এবং কবে কবে আমাদের কুম্ভ মেলা পড়েছে, আমাদের যে দিনগুলো কোথায় কোথায় কুম্ভ মেলা হয় এবং আমরা কুম্ভ মেলার সময় গঙ্গা স্নান করব, শুভ সময় এবং শুভ দিন কোথায় কোথায় হচ্ছে, কিছু মাহাত্ম্য নিয়ে ভিডিওটা বানালাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো। আমাদের মকর সংক্রান্তিতে গঙ্গা স্নান করতে হয়, কিন্তু আমাদের কুম্ভ মেলা শুরু হচ্ছে 13 তারিখে পূর্ণিমা, পৌষ মাসের পূর্ণিমা তিথিতে। তো পূর্ণিমা তিথিতে আমাদের শুভ সময়, শুভ দিন সমস্ত কিছু আমি বলে দিলাম। আর কবে কবে শুভ দিন আছে সমস্ত কিছু নিয়ে ভিডিওটা বানালাম। আপনারা কুম্ভ মেলা আমাদের 13 তারিখে শুরু হচ্ছে, 26 তারিখে 26শে ফেব্রুয়ারি শেষ হচ্ছে। শিবরাত্রির দিনকে আমাদের কুম্ভ মেলা শেষ হচ্ছে, মানে 1.5 মাস পর্যন্ত।